আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীর 2 সিটির 1.5 শতাধিক সড়কে খোঁড়াখুঁড়ি, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছে না ঠিকাদার। আসছে বর্ষায় বাড়বে দুর্ভোগ। রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নাই। ঘরে আবার কাটে, মানে সবকিছু মিলাইয়া শেষ নাই। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, দুর্নীতিতে সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ স্টেট ডিপার্টমেন্টের। প্রেসিডেন্ট রইসির মৃত্যুতে ইরান জুড়ে শোকের মাতম। তাবরিজে চলছে দাফনের প্রস্তুতি, ভিড় করছেন শোকাহত লাখো মানুষ। বিচ্ছিন্ন 2-1টি সংখ্যা, তার অভিযোগে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা ভোট। উপস্থিতি কম থাকলেও পরিবেশে সন্তুষ্টি। মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। খুচরা বাজারে প্রভাব না থাকলেও পাইকারিতে 2-3 টাকা কমেছে চালের দাম। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচা মরিচের কেজি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। রাজধানীর 2 সিটির 1.5 শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি। এপ্রিলের মধ্যে এসব সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেয়া হলেও জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা। তাতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভরা বর্ষায় সড়কগুলো হয়ে উঠবে গলার কাঁটা, যার দায় নগর কর্তৃপক্ষের। শাফিন আহমেদ বাবুর ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। তাঁতীবাজার থেকে বংশালের এই সড়কে যাতায়াতে আটকে ওঠেন পথচারীরা। সড়ক নাকি বিধ্বস্ত কোনো নগরী বোঝা কঠিন। ড্রেনেজ নির্মাণে গেল বছরের জুলাইয়ে 1.5 কিলোমিটারের এই সড়কের এক পাশের প্রায় অর্ধেক অংশ জুড়ে শুরু হয় খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ওরা খালি মনে করেন যে যেমনি খুঁজছে, রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নাই। দেশে এখন কিছু বলার নাই, যার যেভাবে মন চাচ্ছে এভাবে কেটে রাস্তা ব্লক করে দিচ্ছে। আবার এই রাস্তা শুরু হলো, আবার আরেকটা রাস্তা শুরু হবে, এই দেখে আসছি। মতিঝিল থেকে টিকাটুলি সড়কের দশা আরও বেহাল। সড়কটির এক পাশ কেটে পাইপলাইন স্থাপনের কাজ করেছে ওয়াসা। সেই কাজ শেষ হতে না হতেই এখন চলছে ডিপিডিসির মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ। জোয়ার থেকে তো পুরো হয়ে গেলাম, এই খনিকে ভাঙা এভাবে করেই তো চলতেছে জীবনটা। 4-5 গুরু বেকার আছে, একটা হচ্ছে বিদ্যুতের, আরেকটা বলে ওয়াসা না কি জানি না। ঘরে আবার কাটে, মানে সবকিছু মিলাইয়া শেষ নাই। আমরা না থাকার জন্য একবারে একটা কাজ করতেছে, ট্রাভেলও বেশি হচ্ছে, খরচও বেশি হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী কেবল স্থাপনের এই কাজটি শেষ হবার কথা ছিল 30 এপ্রিলের মধ্যে। অথচ চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে এপ্রিলের শেষ দিকে। দিনের বেলা কাজ করার সবচেয়ে মূল কারণ হচ্ছে এটা, যেটা খুবই ব্যস্ততম রাস্তা, সবচেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর্থিক কোনো না, অ্যাবিলিটি হইতেছে হয়তো বা লোক সংখ্যা কম বা ঠিকাদারের কিছু লোক থাকে না। দক্ষিণ সিটিতে খোঁড়াখুঁড়ি চলছে এমন সড়কের সংখ্যা 1.5 শতাধিক। সময় মতো কাজ শেষ না করায় জরিমানা করেও কোনো ফল মিলছে না। আমরা এই বছর 30 এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব। যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করব।
একই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেও। মণিপুরিপাড়া, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের 34টি এবং বিভিন্ন সেবা সংস্থার আরও 46টি সহ মোট 80টি সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা নগর পরিকল্পনাবিদদের। যদি এক বর্ষা যদি আপনি এরকম কাটাকাটি খোঁড়াখুঁড়ি বন্ধ করতে পারেন, এই মেসেজটা স্পষ্ট হয়ে যেত যে কেউ চাইলে শুধুমাত্র ফি আর জরিমানা দিয়ে রাস্তা কাটার যেই বিলাসিতাটা এই বাংলাদেশে এই সড়কে এটা যায় না। সিটি কর্পোরেশন, ওয়াসা ও বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই প্রতি বছর এমন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। এরকম খোঁড়াখুঁড়ির সময় সব সংস্থায় একটি সাইনবোর্ড টানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নগরবাসীও ভাবেন এই বুঝি শেষ হবে কাজ, অবসান হবে ভোগান্তির। কিন্তু সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ঠিকাদারের গাফিলতিতে সেই ভোগান্তির শেষ হয় না আর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারা অনুযায়ী তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম। আজিজের ওপর নিষেধাজ্ঞায়ও খুশি হওয়ার কিছু নেই, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ডিআরইউতে ছিল শফিউল আলম প্রধানের 7ম ঋতুবার্ষিকীর আলোচনা সভা। সেখানেই মির্জা ফখরুল ইসলাম বলেন, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার। মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতিও বাড়ছে। বলেন, 15 বছরে ব্যাপক অপকর্মে জনসমর্থন হারিয়েছে আওয়ামী লীগ, তাই সুষ্ঠু নির্বাচন দিতে তাদের এত ভয়। প্রতিবাদ করলে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে শোকের মাতম চলছে ইরানে। দেশটিতে আজ থেকে শুরু হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার এই বিষয়ক নির্দেশনা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রইসিকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে আখ্যা দেন তিনি। নিহতদের স্মরণে প্রতিটি বড় শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ শোকসভা। যোগ দিচ্ছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। সেখানে চলছে দোয়া মাহফিল এবং মাতম। রোববার ইরান আজারবাইজান সীমান্তে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার। উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। দুর্ঘটনায় প্রাণ হারান হেলিকপ্টারে থাকা 9 আরোহীর সবাই। প্রাথমিক তদন্ত অনুসারে প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি। সোমবার খুঁজে পাওয়া গেছে মরদেহ আর যানটির ধ্বংসাবশেষ। অবশ্য বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। এদিকে তাবরিজ শহরে জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহানিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের। মঙ্গলবার ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আর্ক অফ তাবরিজ এ অনুষ্ঠিত হবে জানাজা। সেখানেই রাখা হয়েছে তাদের মরদেহ। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন লাখো ইরানি, জানাচ্ছেন শোক। জানাজার পর অনুষ্ঠিত হবে বিশেষ র্যালি এবং শোকসভা। এরপর প্রয়াত প্রেসিডেন্ট রইসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। সেখানেই তাকে দাফন করা হবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে ওই শহরেও। এদিকে রাজধানী ছাড়াও
ইরানের বিভিন্ন স্থান থেকে শোকাহত মানুষেরা যেন সহজেই তাবরিজ ও মাশহাদে যেতে পারেন তার জন্য বিশেষ পরিবহন চালু করেছে প্রশাসন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহতের ঘটনায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমারা। অভিযোগ ওঠার আগেই দায় অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, রইসির হেলিকপ্টার দুর্ঘটনার সাথে কোনো সংযোগ নেই ওয়াশিংটনের। এদিকে ইসরায়েলকে সন্দেহ করে বিভিন্ন মহলে যে ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। কট্টরপন্থী নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় শত্রু ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তাই দুর্ঘটনার পর থেকেই সন্দেহের তীর সিআইএ মোসাদের দিকে। তবে আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। তবে ইরানের তদন্তের পরই এই ইস্যুতে আনুষ্ঠানিক মন্তব্য করতে পারবেন তারা। রইসির দুর্ঘটনার সাথে সম্পৃক্ততার যে কোনো অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। দেখা যাক ইরানের অনুসন্ধানে কি হয়। প্রেসিডেন্ট রইসির দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সংযোগ নেই, আর এটা সহজ ও স্পষ্ট বিষয়। তারা কি দোষারোপ করবে আগে থেকেই অনুমান করতে চায় না। এর আগে ইসরায়েলকে জড়িয়ে তৈরি গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তেহরানের সাথে উত্তেজনা থাকলেও রইসির হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে তারা। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। প্রেস ক্লাবে মিট দ্য রিপোর্টার্সে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি সেখানে। তারা আন্দোলন করেছে, জ্বালাও পোড়া করেছে, তাদের বিরুদ্ধে কোনো ভিসা নীতি প্রয়োগ করা হয়নি। যদি ভিসা নীতিতে এটা থাকে কেন করা হলো না, এবং এই ব্যাপারে আপনার এখন বক্তব্য? আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমার নাম মহিউদ্দিন, আমি বার্তা সংস্থা হিন্দিতে কাজ করি। মাননীয় মন্ত্রী স্টেট ডিপার্টমেন্ট আবার ওখানে এটা স্টেট ডিপার্টমেন্টের যে যেগুলো ব্রিফিং হয় সেখানে সর্বশেষ যে ব্রিফিংটা ছিল সেখানে একজন সাংবাদিক আপনাকে মিসকোট করেছে। এটা বলা হয়, উনি যেটা বলেছেন যে আপনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানবো আমরা। এজন্য আমরা সহকর্মী আখলাকুস সাফার কাছে যাচ্ছি। সাফা, তার মাধ্যমে আমরা জেনারেল আজিজের বক্তব্য শুনে ফিরছি। প্রথমে এক কথা বলবো যে এটা সত্যি আমি অবাক হয়েছি। আমি দেখেছি, আমার এক বন্ধু আমাকে কপিটা পাঠিয়েছে, সকালে দেখেছি। তো আমি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি। 1 ফেব্রুয়ারি 2021 আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান একটা নাটক মঞ্চস্থ হয়েছিল, আপনি সেটা দেখেছেন? ওই অনুষ্ঠানটা দেখেছেন? সেখানে এই যে আজকের যে নিষেধাজ্ঞাটা এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, সেটার মধ্যে যে দুইটা অভিযোগ মেনশন করা হয়েছে, এটার কি আপনি অস্তিত্ব সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে অনুষ্ঠানটা ছিল সেটাতে ছিল? অভিযোগ দিয়েছে যে একটা হলো যে মিলিটারি কন্ট্রাক্ট এবং আমার ভাইদের এই যে যেই প্রসঙ্গ দুইটা এখানে এনেছে, তো ওইখানে ছিল। এখন আমি আমার উত্তরে আসি।
কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা সেই অনুষ্ঠানে যে অভিযোগ দুটো আনা হয়েছিল সেটার সাথে সম্পৃক্ত ওতপ্রোতভাবে। অ্যাকচুয়ালি সেই জিনিসটাই, যদিও এখানে অত কিছু হলো বিস্তারিত বলা হয়নি, বাট একই জিনিস, একই অভিযোগ দুটো একই। প্রথম অভিযোগটা যেটা হলো যে আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সেজন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে আমি করাপশন করেছি। দিস ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয়টা যেটা করেছে সেটা হলো আমি সেনাপ্রধান হিসাবে আমার ভাইকে একটা সামরিক কন্ট্রাক্ট দিয়ে আমি ঘুষ নিয়েছি, আমি আরেকটা দুর্নীতি করেছি। এই দুইটাই তো, নাকি অন্য কিছু আছে? এই দুইটা। ওকে, প্রথমটার যেটা হলো উত্তর, যে আমার সেই ভাই, যদিও তার নাম এখানে মেনশন করা হয়নি, সে আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে, এবং নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গিয়েছে। তো সেখানে তার হলো দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইনকে ফাঁকি দেওয়ার ব্যাপারে আমি আমার পদ পদবিটা ব্যবহার করেছি, এই অভিযোগটা আমি মেনে নিচ্ছি না, মেনে নিতে পারি না, এটা সঠিক নয়। আমি কিন্তু একই জিনিস ডয়চে ভেলে ইন্টারভিউতে বলেছিলাম। সেকেন্ড যে বিষয়টা হলো যে আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করেছি। এখানে যে ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে আমি সেটাতে পরে আসি। আমি এখানে বলতে চাই, আমি 4 বছর ডিজিবিজিবি থাকাকালীন এবং 3 বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, সেটা মিলিটারি হার্ডওয়্যার বা এই ধরনের কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি সেটা অগাস্ট 2021-এ ডয়চে ভেলিতে যখন একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি একই ধরনের কথা বলেছি, যে কেউ যদি প্রমাণ করতে পারে, এখন আমি ইউনিফর্মের বাইরে, কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি দেইনি, আমার উত্তর আমি দেইনি। আর এইখানে যে ইকুইপমেন্টের প্রসঙ্গটা বলা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, আপনারা যদি খোঁজ নেন, বিজিবিতে যান, ডিজিডিপিতে যান, যে আমার ভাইদের কারো বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো ঠিকাদারি করার জন্য, কন্ট্রাক্ট নেওয়ার জন্য কোনো ধরনের লাইসেন্স বা কিছু আছে কিনা, এটা তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন, দেখেন তাদের নামে আছে কিনা। আমি ডিজিবিজিবি আপনার ভাই তো আপনার পরিচয়টা দিয়েছে, যাদের মাধ্যমে কাজটা হ্যাঁ আপনার পরিচয় ব্যবহার করেছে, ছবি দেখিয়েছে, এটা তো কি কে বলেছে আপনাকে পরিচয় দিয়েছে, ছবি দেখিয়েছে? আমরা তো ডকুমেন্টারিতে ওটা দেখলাম, আপনাকে দেখাচ্ছে যে উনি আমার ভাই, না হ্যাঁ প্রধান হিসেবে আছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখে হয়তো আপনার প্রভাবের কারণে হতে পারে এরকম। এখন কথা হলো যে আমার প্রভাবের কারণে আমি দিয়েছি কিনা সেটা হলো বড় কথা, আমি দিয়েছি কিনা সেটা হলো বড় কথা। স্যার, মিস্টার মিলারের ওই চিঠিতে আমরা যেটা দেখলাম যে তারা প্রমাণ সহ বলেছে যে প্রমাণ পাওয়া গেছে, এইটা আসলে কিভাবে প্রমাণ পাওয়া গেছে বলে, যেটা কোনো, এটা তো হলো তাদের বিষয়, এটা তো এখানে তো কোনো কিছু তো নাই। আমি তো বলেছি তারা দেখ, তার প্রমাণ দেখ, আমি কোথায় হলো যে আমি কোন কন্ট্রাক্টটা আমার ভাইদেরকে দিয়েছি, এটা প্রমাণটা দেখ তারা। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ এটা মন্তব্য করার আমার মনে হয় যে আমার তথ্য উপাত্ত এত কিছু যে নাই যে কেন তারা করেছে। কিন্তু আমার কথা হলো আমি জাস্ট আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করছি, আমার ভাইদেরকে কন্ট্রাক্ট দিয়েছি, মিলিটারি কন্ট্রাক্ট দিয়েছি, সেটার তথ্য প্রমাণ দেখ।
আমি মেনে নিব। তথ্য প্রমাণ ছাড়া তো কোনো অভিযুক্ত, এটা তো প্রমাণিত না। আপনাকে প্রমাণ করতে হলে তথ্যবদ্ধ থাকতে হবে। আমি তো বলছি, জোর দিয়ে বলছি, আমি দেইনি, তাদেরকে কোনো কন্ট্রাক্ট দেইনি। আমরা যতটুকু জানি যে স্টেট ডিপার্টমেন্ট তখনই এই ধরনের স্টেটমেন্ট দেয়। আমি আমার বক্তব্য দিয়েছি। এখন তর্কের খাতিরে আলোচনা করলে সারাদিন আলোচনা করা যাবে। তারা কি কিসের উপরে কোন বিবেচনা দিয়েছে, কেন দিয়েছে না দিয়েছে, এগুলাতে সারাদিন আলোচনা করা যাবে। আমি আমার বক্তব্যটা দিয়েছি। স্যার, ফ্রম দিস সাইড এদিক থেকে কি কোনো আর পাল্টা কোনো কিছু করার সুযোগ আছে কিনা, কোনো লিগ্যাল? আমি এটা নিয়ে মনে করি না, ঠিক আছে না। এখন কথা হলো যে দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি নিশ্চিত এটা লোকজন বুঝবে, কারণ আমি তো বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। কেউ এসে আমাকে বলো যে আপনার এই ভাইকে এই কন্ট্রাক্টটা দিয়েছেন, দেখা। আপনি আমেরিকান দূতাবাসে বা তাদের কোনো কিছু জবাব বা কিছু না না, হ্যাঁ, আপনি কোনো রিঅ্যাকশন তাদেরকে দিবেন কিনা? কেন? না, আমার জানানোর কোনো প্রয়োজন নেই। আমি এই ব্যাপারে কোনো কথা, আপনারা দুইটাই এখানে প্রশ্ন করেছে, আমি দুইটার প্রশ্নের উত্তর দিয়েছি। আমার মনে অন্য জিনিস নিয়ে এগুলো হলো যে আলোচনা করা এখন হলো অতটাই ইয়াতে না। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টেট কথা এটা আমি আপনাকে রিকোয়েস্ট এই জন্য করেছিলাম যে না বললে না, আমি তো সেই জন্যই যে যদি না বলি না তবে একটা জায়গা, ওই জায়গাটাতে একটু দেখেন, এটা কি আপনারা ইয়েটাকে করবেন কেন? ওই যে না, আপনাকে তো ওইখানে হলো কোথায় জানি কি একটু বলো না, ওই যে এরকম হলো প্রশ্ন করা হচ্ছে, আপনার ভাই ছবি দেখাচ্ছে, ছবি দেখে ইয়েটা করে। এই প্রসঙ্গটা না আনাটাই ভালো আমার মনে হয়। কেন আমি বলছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আমার বক্তব্যটা দিচ্ছি। আরেকজন এখন যদি আলম যায় যদি বলে যায় জেনারেল আজিজ 2 কোটি টাকা ঘুষ চাইছে, এটা কি আমার উপরে চলে আসবে? যদি প্রমাণ করতে না পারেন, প্রমাণ করলে তখন বলবো যে হ্যাঁ ওর। তো ওই কথাটা আমার মনে হয় যে না দেওয়াটাই কি বলেন আপনি, তাই না? আমার মনে হয় ওইটা তো এখানে। এতক্ষণ আমরা মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রতিক্রিয়া শুনছিলাম, যুক্ত ছিলাম সেখান থেকে। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। 156টি উপজেলায় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ উপজেলায় ব্যালটে গ্রহণ করা হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে 24টি উপজেলায়। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করছেন ভোটাররা। দ্বিতীয় ধাপের জন্য 161টি উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় হচ্ছে না ভোট। এর আগে গতকাল কিছু জায়গায় পাঠানো হয় মুদ্রিত ব্যালট। তবে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার ও ইভিএম গেছে আজ সকালে। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। ইচ্ছা মতো ভোট দিছি, আমাদের মনের ইচ্ছা যাকে হবে তাকেই আমরা ভোট দিছি। তো ইচ্ছা কোনো সমস্যা তো হয়নি। লোকজন বৃষ্টির কারণে মানে ধীরে ধীরে আসতেছে এবং ভোট দিতে চলে যাচ্ছে। আমার নাম্বার ভুল হয়েছিল প্রথমে, এখন নাম্বার ঠিক করি আমি ভোট দিয়ে আমি চলে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোটে কোনো রকমের কোনো সমস্যা নাই। নির্বাচনের খবরাখবর জানবো এই মুহূর্তে সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যেতে চাই চট্টগ্রামের ফটিকছড়িতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে দুপুর ঘনিয়ে আসলো, এই মুহূর্তে সেখানে ভোটাররা কেমন আসছেন? সোহার, ভোটার উপস্থিতি সকালে যেমনটা ছিল তার চেয়ে কিছুটা বেড়েছে। নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত হাটহাজারীতে 106টি কেন্দ্রের বিপরীতে 37 কেন্দ্রের ভোট পড়েছে, অর্থাৎ তাদের পর্যালোচনা অনুযায়ী 18% ভোট পড়েছে এবং সেটি সকাল 10টা পর্যন্ত ছিল 8%। এবং ফটিকছড়িতে 142 কেন্দ্রের বিপরীতে 95 কেন্দ্রের যে ভোট সেটি হচ্ছে 14% দুপুর 12টা পর্যন্ত, যেটি
সকাল 10টা পর্যন্ত ছিল 6%। এই মুহূর্তে আসলে দুপুরের খাবারের সময় ভোটার উপস্থিতি একেবারেই কমে এসেছে। 1-2 ভোটার আসছেন এবং বিরতিহীনভাবে কিন্তু এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে যারা ভোট দিতে এসেছেন তারা অনেকটা নির্বিঘ্নেই এসেছেন, যদিও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন। আমরাও বিচ্ছিন্ন ছোটখাটো কয়েকটি ঘটনা দেখেছি, অর্থাৎ হাটহাজারী উপজেলার জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কিন্তু 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ আগে চট্টগ্রামে জেলা প্রশাসক এখানে এসেছিলেন কেন্দ্র পরিদর্শনে, তিনিও আসলে ভোটার উপস্থিতি কম সেটি আসলে স্বীকার করছেন, যার কারণ হিসাবে তিনি আসলে বলছেন গরমের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। তার বাইরে যেহেতু এখনো পর্যন্ত বেলা রয়েছে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি আরো ধীরে ধীরে বাড়বে, এমনটি তিনি কিন্তু প্রত্যাশা করছেন। তার বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কিন্তু প্রত্যেক কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে চলে যেতে চাই সিলেটে, সেখানে কোম্পানিগঞ্জে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এই দুপুরের তপ্ত রোদে আসলে ভোটার পরিস্থিতি কেমন, একটু সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। সোহার ঠিকই বলেছেন, তপ্ত রোদ এবং প্রচণ্ড যে গরম, সেই গরম উপেক্ষা করেও কিন্তু সিলেটের আমি যে এখানটায় আছি অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাচন, সেখানে ভোটাররা আসছেন এবং এই মুহূর্তে আসলে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখছি যে ভোটার এবং প্রার্থী সমর্থক যারা আছেন তারা আসলে ভিড় করছেন এবং ভোটাররা এখানে এসে তাদের যে রিলিজ যে স্লিপগুলো আছে, ভোটার স্লিপগুলো আছে, সেই স্লিপগুলো এখান থেকে সংগ্রহ করে তারপর তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। যেহেতু দুপুরের সময় সে কারণে আসলে আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একটু কম এবং ধীর গতিতে আসলে ভোট গ্রহণ চলছে। যদিও বিকেল 5টা পর্যন্তই ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি সেই টুকের বাজার যে মডেল সরকারি স্কুল, সেখানে এখন পর্যন্ত আসলে 2000 ভোটার এই কেন্দ্রে রয়েছেন। 5 শতাধিক ভোটার আসলে এখানে ভোট প্রয়োগ করেছেন, অর্থাৎ 20% বেশি ভোট এখন পর্যন্ত আসলে এখানে গ্রহণ করা হয়েছে। যিনি এখানে রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি বলেছেন যে বিকেলে হয়তো রোদ পড়ার পর এবং দুপুরের পর মানুষ আসলে আর ভোটাররা আরও বেশি এখানে আসবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা সংঘর্ষের আমরা খবর পাইনি এবং পুলিশ ভোট কেন্দ্রে উপস্থিত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। সোহার। নাবিল, সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। নির্বাচনে কয়েক উপজেলায় হামলা ও সহিংসতা হয়েছে। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় 10 মিনিটের মতো চলে এই হামলা। কেন্দ্রের বাইরে এ ঘটনায় ভেতরে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 6 জন। সকালে উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকদের মাঝে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। আধা ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। যেমন সাইডে হচ্ছি অমনি ওই পাশ থেকে একজন আমার সাথে ধাক্কা আসে, তখন আমি চেয়ারের মধ্যে হুড়মুড়কে পড়ে গেছি। তখন ওটি 4-5 জন আসে একটা কি বেড়েছে বাড়ার পরে এটি বাড়ি আসের বাড়ি আমার মাথা ফাটে গেছে। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের 2 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সকালে উপজেলা নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হয় ইউপি সদস্য আবু সাইদ ও আক্কাস আলী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় নাহিদ নামের একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্র দখল করার চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। বেলা 11টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য একদল লোক সেখানে জড়ো হয়ে আনারস প্রতীকের সমর্থকরা তারা ভোটারদের বাধা দেয়। এ সময় ছবি তুলতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে। বিষয়টি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে হয় এ বিষয়ক সংবাদ সম্মেলন। এ সময় সংগঠনের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আগামীর আন্দোলন সংগ্রাম পরিচালনা করবে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম। অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করা হবে। তিনি জানান, এ লক্ষ্যে কমিটিকে ঢেলে সাজানো হয়েছে। ৭২ সাল থেকে তো আমরা রাস্তায় আছি, তো এখন নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে, কারণ যেসব নতুন কর্মসূচি নেওয়া হয়েছে এর জন্য আমরা মনে করি নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে, যাদেরকে আমরা ইতিমধ্যে তৈরি করেছি নেতৃত্ব নেওয়ার জন্য। ভরা মৌসুমে অবশেষে মিলছে চালের দাম কমার আভাস। গত 2 সপ্তাহে কেজিতে দর কমেছে প্রায় 10 ভাগ। ব্যবসায়ীদের দাবি, মিল গেটে দর কমেছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। যদিও খুশি নন ক্রেতারা। দাবি, মানের দোহাই নিয়ে একই চালের কয়েক ধরনের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বাজারে নতুন ধান, বাম্পার ফলনের আমেজ, সবশেষ 2 মৌসুমে জোগান নিয়ে কোনো সংকট নেই। তারপরও দাম নিয়ে অভিযোগ কাটছে না। ভরা মৌসুমেও চালের দাম বাড়ার খবর মিলেছে অহরহ। তবে এবার দামের পালে হাওয়া বদলেছে। গত 2 সপ্তাহে সব ধরনের চালের দর কমেছে বস্তা প্রতি প্রায় 200 টাকা, তার মানে কেজিতে 2 থেকে 3 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট মিলছে 65 থেকে 66 টাকায়, 70 টাকার নিচে নেমেছে নাজির শাইলের কেজি। সবচেয়ে বেশি দাম কমেছে মোটা চালের। তবে ব্যবসায়ীদের দাবি, এমন বাজারও কাঙ্ক্ষিত নয়। আপনি যদি মাল কম ছাড়েন, চাহিদা যদি বেশি থাকে, বাজার ক্রাইসিস থাকবে, দাম অটোমেটিক বাড়বে। এবার এই জিনিসটা হচ্ছে না। মনে করেন চাহিদা হয়েছে, মালও পর্যাপ্ত পরিমাণে আসতেছে। যারা ভেঙে আনে, যে মিলের থেকে যারা আনে, তারা খরচা দিয়ে কত পরে তারা লাভ করে আরেকজনের কাছে বিক্রি করে। সে আবার ওইখান থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে এখানে পৌঁছতে চাউলের দাম আপনার 70 টাকা কেজি পড়ে যায়। 66-67 টাকা চাল ছিল মনে হয় কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে। এখন বাজারে এসে কিনতে দেখি 70 টাকা। সরকারি হিসাবে গত 1 বছরে মাঝারি চালের দাম বেড়েছে 8.7%। সরু চালের দাম বৃদ্ধির হার এর অর্ধেক। ভরা মৌসুমে দাম বৃদ্ধির অভিযোগের তীর মিলারদের দিকে। কারসাজি বন্ধে চালের বস্তায় দর ও জাত লেখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না অনেক এলাকায়। যদিও মিলারদের দাবি, বছরের এই সময়ে মোট উৎপাদিত ধানের প্রায় 60 ভাগই বেচা কেনা হয়ে যায়। বড় বড় গ্রুপগুলো নর্থ বেঙ্গলে আছে প্রায় 7টা-8টা গ্রুপ। এরা তো এদের বিক্রি সিস্টেম অনুযায়ী জনগণ এদের কাছে জিম্মি। তারা ফিক্স করে দিচ্ছে যে আমার আগামী 1 সপ্তাহ এই চালের রেট, এই রেটে আমি চাল বিক্রি করবো, নিচে করবো না। ওর প্রোডাকশান এখন যাই হোক, ধানের দাম কমে গেলেও ওই রেটে খেতে হবে, বিক্রি বেশি হলেও ওই রেটেই ভোক্তাদেরকে ভোগ করতে হবে। চলতি অর্থ বছরে বড় মৌসুমে উৎপাদন হয়েছে 20.7 মিলিয়ন টন ধান, যা আগের অর্থ বছরের তুলনায় 3 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাঁচা মরিচের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। প্রতি কেজির দাম 200 টাকা। 250 গ্রাম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা। অথচ 2 সপ্তাহ আগেও দাম ছিল 100 থেকে 120 টাকা। এই পরিস্থিতিতে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। দোকানিরা বলছেন, এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকে। গ্রীষ্মকালে মরিচের গাছ শুকিয়ে যাওয়ায় ফলনও আগের তুলনায় কম হয়। ক্রেতাদের অভিযোগ, ভালো মানের মরিচের যোগান কমেছে। রাজধানীর আড়তদাররা যোগান বাড়াতে আমদানিতে গুরুত্ব দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গ নিরোধ শাখায় কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা। দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বৃষ্টি না থাকার কারণে মরিচটা বড় হচ্ছে না, গাছ মরে যাচ্ছে, যার জন্য মরিচের চাহিদা হয়েছে বেশি বাংলাদেশে, যার জন্য মরিচটা আমদানি হবে। আমদানি করার প্রস্তুতি আছে, যদি সরকার আইপি দেয় এলসি করবো, তারপর সামনে সপ্তাহে হয়তো কাঁচামরিচ ঢুকতে পারে। মাগুরায় নিজ বাড়ির উঠান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলার বড়খড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে হাফিজাল লস্করের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, পরকীয়ার সম্পর্কের জেরে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। এছাড়া মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা 250 শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। সামাজিক দলাদলি যে বিষয়টা, যেটা এই ইউনিয়নে আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে পরকীয়ার বিষয় এসেছে এলাকার। 2টা বিষয় নিয়ে আগাচ্ছি এবং পরকীয়ার বিষয় নিয়ে এগিয়ে আমরা 2 জনকে আপাতত হেফাজতে নিয়েছি।